হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আম, আজকে আমাদের রসায়ন পড়ার কথা। তো আমরা আজকে রসায়ন পড়ব। রসায়ন আসলে আমার সবথেকে ফেভারিট সাবজেক্ট, যেটা কিনা আমি সবথেকে বেশি এনজয় করি যখন কাউকে পড়াই অথবা নিজে পড়ি। তো এই সাবজেক্টের প্রতি আমার একটা অন্য রকমের আবেগ কাজ করে। তোমাদের পরীক্ষায় অথবা তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে হচ্ছে প্রথম যে চ্যাপ্টার থেকে শুরু হয় সেটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়। তো আমরা সরাসরি তৃতীয় অধ্যায় চলে যাব। প্রথম ও দ্বিতীয় অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে নেই, তৃতীয় অধ্যায় আছে। তো তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। ওকে, বিসমিল্লাহ। দেখো, পদার্থের গঠন পদার্থের গঠন এটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, অর্থাৎ স্ট্রাকচার অফ ম্যাটার। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, চলো আমরা দাগিয়ে দাগিয়ে পড়া শুরু করে দেই। সেটা হচ্ছে, হ্যাঁ, ওকে, হুম, ডেমোক্রিটাস। এই যে বিজ্ঞানীর নাম দেখছো তোমরা, এই ডেমোক্রিটাস প্রথম পদার্থকে ক্ষুদ্র এ- এ পদার্থ একটা পদার্থকে ভাঙলে যে সেখান থেকে ক্ষুদ্র আরো অবিভাজ্য পদার্থ, মানে একটা কণা বের হবে, এইটা প্রথম তিনি ধারণা দেন। এবং তিনি সেই যে ক্ষুদ্রতম কণাটা যেটাকে আর ভাঙা যায় না, সেই জিনিসটার নাম দেন অ্যাটম। তুমি এখান থেকে যাও, আমি এখন ক্লাস করাচ্ছি, ডিস্টার্ব করো না, যাও, গুড বাই। ওকে, এবার হচ্ছে জন ডাল্টন। এরপর ডাল্টন আসেন। জন ডাল্টন তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি এটা প্রমাণ করেন যে হ্যাঁ, প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র কণা এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এবং তখন তিনি বলেন যে হ্যাঁ, ডেমোক্রিটাস যেটা বলেছিলেন সেটাই সঠিক। এবং যেহেতু ডেমোক্রিটাস আমার আগে এই জিনিসটা আবিষ্কার করছেন, সেহেতু তার সম্মানে আমি এর নাম দিলাম কি, অ্যাটম অথবা পরমাণু। তো আমরা বুঝতে পারছি যে প্রথমে কি আবিষ্কার করলেন, ডেমোক্রিটাস। ও, কি হয়ে গেল, সব মুছে গেল কেন? প্রথমে আবিষ্কার করছে ডেমোক্রিটাস, তারপর কি আবিষ্কার করছে? তারপর আবিষ্কার করছে হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, সব তো জ্যাম হয়ে গেল, বুঝলাম না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে ডেমোক্রিটাস কি করলো, প্রথমে ডেমোক্রিটাস একটা অবিভাজ্য এবং ক্ষুদ্র পদার্থের নাম দিল অ্যাটম। এবং জন ডাল্টন তারপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করলো এবং প্রমাণ করে বলল হ্যাঁ, ডেমোক্রিটাস যা বলেছিলেন সেটাই সঠিক, এবং তার সম্মানে তিনি নাম দিয়েছিলেন এটাকে অ্যাটম অথবা পরমাণু। ঠিক আছে, এরপর দেখব আমরা যে এই যে পরমাণু, এই পরমাণু হচ্ছে, এগুলা হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হলো কি যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কি বলো তো? হ্যাঁ, মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো মৌল বা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ অথবা মৌল। আচ্ছা, এই মৌল কোনগুলা বলো তো? এই মৌল হচ্ছে, পর্যায় সারণীতে আমরা 118টা বাংলায় লিখি, 118টা আমরা মৌল দেখছিলাম না? হ্যাঁ, সেই 118টা মৌলই হচ্ছে এরা এরা হচ্ছে সেই মৌলিক পদার্থ। অর্থাৎ তুমি যদি মৌলিক পদার্থের ওইখানে আমাদের যে 118টার মধ্যে ধরো, মনে করো আমরা বললাম যে অক্সিজেন, তুমি যদি অক্সিজেনকে ভাঙতে থাকো, তাহলে তার ভিতর শুধু অক্সিজেনই পাবা, অন্য কিছু পাবা না। তুমি ওখানে যদি ফেরামকে ভাঙতে থাকো, তুমি ফেরামকে ভাঙলে ওখান থেকে শুধু ফেরামই পাবা, আর কিছু পাবা না। তুমি ওখানে মনে করো নাইট্রোজেন, তুমি যদি সেই নাইট্রোজেনকে ভাঙো, সেখানে তুমি নাইট্রোজেনই পাবা, আর কিছু পাবা না। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে এ পর্যন্ত। তাইলে তুমি আমাকে বলো কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে? 98টা। মনে রাখবা, এই 98টা মৌলের মধ্যে হচ্ছে কয়টা, 98টা না, 118টা মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টা, আর কৃত্রিমভাবে পাওয়া যায় বা নিজেরা তৈরি করেছে 20টা। এটা মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা তার সাথে সাথে, যে আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। ওকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এটা প্রশ্ন যে তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? অনেকে এই জিনিসটা অ্যাভয়েড করে চলে যাবে, কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষায় কিন্তু এইটাই দিবে যে তোমাদের শরীরে মোট কয় ধরনের মৌল আছে বলো তো।
তখন তুমি লিখবা হ্যাঁ 26 ধরনের মৌল আছে। আচ্ছা যৌগিক পদার্থ, এবার আমরা যৌগিক পদার্থে আসি। যারা মৌলিক পদার্থ বুঝেছো তারা যৌগিক পদার্থ এখন পারবা না। যৌগিক পদার্থ কি? যে পদার্থ ভাঙলে তার ভিতরে দুই বা তার অধিক, দুই বা ততোধিক অথবা দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে কি বলে? যৌগিক পদার্থ বলে। ওকে, এবার আমি দেখাই, এর পরের কোনো পড়া তোমার পড়ার দরকার নাই। এবার তুমি দেখো যে ধরো এই যে মনে করো পানি, H2O, ঠিক আছে? এই পানি এটা কিন্তু একটা যৌগিক পদার্থ, কেন বলো তো? এখানে একটা মৌল আছে হাইড্রোজেন, একটা মৌল আছে অক্সিজেন। এখন আমি তোমাকে বলি এই পানি, এই পানিটাকে একটু ভাঙাই, বলো তো কেমন হয় তাহলে? এই পানিটাকে যদি বিক্রিয়া করাই তাহলে এই হলো হাইড্রোজেন, এই হলো প্লাস অক্সিজেন। এই অক্সিজেনের যোজনী হচ্ছে গিয়ে -2, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে +1, ঠিক আছে? এখন দেখো ওদের যোজনী তো পূরণ করতে হইবে, তখন করবে কি বলতো? তখন এই দুইটার সাথে এই দুইটা খাপ খাওয়ানোর জন্য হাইড্রোজেন আরো একটা নিজের কাছে নিয়ে আসবে। তখন ওদের তুল্য যোজনী বা মোট যোজনী হবে +2, আর অক্সিজেনের তো আগেই তুল্য যোজনী বা মোট যোজনী হইলো -2। এই দুইজন মিলে একটা সক্রিয় অথবা একটা কি বলে, এটা মনে করো পারফেক্ট একটা জড়ি তৈরি করবে, একটা কাপেল তৈরি করবে। সেই কাপেলটার নাম হবে H2O। এবং এইটা মনে রাখবা যে মৌলের এই যে ওর যে মনে করো এদের ভিতরে যোজনী ভাগাভাগি হয় যখন এটা তৈরি করে, এটা হচ্ছে এখানের পড়াশোনা না যদিও, তারপরে বলতেছি। যখন সে যৌগ তৈরি করে যৌগের মধ্যে তখন তাদের যোজনী ভাগাভাগি হয়। যেমন এটার দিকে তাকাও, অক্সিজেনের যোজনী 2, সেই 2 চলে আসছে হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেনের যোজনী 1, 1 চলে আসছে অক্সিজেনের কাছে, এই জন্য H2O। ওকে, এগুলো ছোটবেলায় মনে হয় পড়ছিলা, এগুলো এত বিস্তারিত না পড়াই। ওকে, তারপর আমরা দেখো যে এটা হচ্ছে হাইড্রোজেন। এখন তুমি আমাকে বলো এখান থেকে আমি যেটা পড়াইতে চাইছি সেটা সেইখানে আসি। প্রথম পয়েন্ট যে একটা পানির অণু, আচ্ছা একটা পানিতে বা H2O তে দেখো কয়টা, দুইটি হাইড্রোজেন পরমাণু, তারপর বলো কি, একটা অক্সিজেন পরমাণু, তারপর বলো তো এখানে মোট কয়টা পরমাণু আছে? তিনটা পরমাণু আছে। দেখো একটা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, কিন্তু এগুলো কিন্তু একটা অণু না। দুইটা হাইড্রোজেন পরমাণু কিন্তু মনে রাখো। আর তিন মোট পরমাণু কয়টা আছে তাইলে? দুইটা আর এক তিনটা। তাহলে দুইটা, সরি, দুইটা আর একটা তিনটা, তিনটা পরমাণু আছে। কিন্তু এখানে একটা কি আছে? পানির কি আছে বলো তো? এখানে একটা পানির অণু আছে, সরি পানির H2O এর অণু আছে। তাহলে বুঝতে পারছো ঘটনাটা কোথায়? তাহলে পানির কি হবে? পানির অণু, আর বাকিগুলোর কি? পরমাণু। কেন? কারণ দেখো এইটা কিন্তু একটা অণু, তাই না? এটা কিন্তু একটা অণু, আর বাকিগুলো কি? সবগুলো পরমাণু। ওকে, ঠিক আছে, আশা করি ভালোই বুঝতে পারছো। আহ, চলো তাহলে শুরু করি। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমার পরমাণু। আমি পরমাণু দেখালাম যে এই রকমের হচ্ছে পরমাণু কিভাবে থাকে, যে হাইড্রোজেনের দুইটা পরমাণু, একটা পানির অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, এবং মোট পরমাণু তাদের তিনটা। এবং পানি নিচে একটা কি? একটা H2O অণু, অর্থাৎ একটা পানির অণু। ওকে, ঠিক আছে। এবার দেখো এখানে আর কিছু দরকার নাই, বা এখানে আর কিছু বোঝানোর নাই। পরমাণু এবং অণু, পরমাণু এবং অণু কি? এই যে পরমাণু দেখাইলাম, আর অণু কি সেটাও আমি দেখাইতেছি, আসো চলো। হ্যাঁ, এই যে পরমাণু তো বললাম, এবং অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু যখন একসঙ্গে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলি? অণু বলি। এখন তুমি বুঝতে পারছো এটা কেন আমি অণু বলতেছিলাম, যে পানি কেন পানির অণু? কারণ দুই বা দুইয়ের অধিক পরমাণু মিলে এটা কি তৈরি করছে? একটা অণু তৈরি করছে। আমার একটা বিড়াল আছে, এই সকালবেলা বিড়াল মানে সারাদিন রাত তো দুষ্টামি করে না, সকালবেলা উঠে দুষ্টামি করে আমার সাথে। যাই হোক, যাও, এখন দুষ্টামি করার সময় না, দেখো না আমি কাজ করতেছি, যাও, যাও, আর নাহলে ঘুমাই থাকো এখানে চুপ করে। ওকে, হুম, তোমার সব খেলা কি আমার এখানে বসেই খেলতে হবে? যাও দিক যাও। ওকে, তারপর দেখো যে অক্সিজেন আচ্ছা কার্বন, আবার এখানে কার্বন ডাই অক্সাইড ওটা উদাহরণ দিচ্ছে, আসো দেখি কার্বন ডাই অক্সাইড উদাহরণ কি রকমের। কার্বন ডাই অক্সাইড, এখানে একটি কার্বন
পরমাণু। এখানে দুইটি এখানে দুইটি অক্সিজেন পরমাণু আর হচ্ছে হুম আর হচ্ছে এখানে তোমার মোট তিনটি পরমাণু এখানে বিদ্যমান। প্রশ্ন তোমার করতেই পারে, বলো তো এখানে মোট কয়টা পরমাণু আছে? তখন তুমি কি বলবা? তিনটে পরমাণু আছে। আর এইটাকে মোট কি বলবো? এখানে বলবো এটা একটা কার্বন ডাই অক্সাইডের একটি অণু। একটি অণু, এর সামনে যদি কেউ দুই দিয়ে দিত তাহলে দুইটি অণু হইতো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এটা মুছে দেই, কারণ তাইলে আবার এখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তুমি আবার আসছো এখানে। ওকে, তাহলে আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড কিভাবে অণু আর পরমাণু ভাগ করা যায়। ঠিক আছে, এবার আসি মৌলের প্রতীক। এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20টা তো ফরজ তোমার জন্য মুখস্থ করা। এই 20টার পরে যদি কিছু লাগে তাহলে সেটা তুমি তোমার এক্সট্রা পড়ে নিতে পারো। এখানে এরকম প্রত্যেকটাই যে 100, এই যে 20টা মৌল, প্রথম যে 20টি মৌল, সেই 20টি মৌলের কি আছে, নাম আছে না এবং সংকেত আছে না? এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকমের প্রত্যেকটা সংকেত আছে না? এই সংকেতগুলা 20টার 20টাই মুখস্থ রাখতে হবে। এবং তার সাথে এই যে ইংরেজি নামগুলার অক্ষর সহ ভালো করে খাতায় লিখে লিখে পড়তে হবে। ঠিক আছে, এগুলো সব মুখস্থ। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপর কি পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। ঠিক আছে, এই 20টার কি রাখতে হবে? এই 20টার সংকেত সহ এর নামগুলো ইংলিশে কিভাবে লিখতে হয় সেগুলো মুখস্থ রাখতে হবে। এরপর আসি কিছু ল্যাটিন নাম। এটা হলো 3 স্টার। এটা হলো 3 স্টার। এইটা মুখস্থ রাখতেই হবে এবং এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। সেটা কি? সোডিয়াম। সোডিয়ামকে কিন্তু এনএ দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই এনএটা কই থেকে আসলো বলো তো? এনএটা আসলো হচ্ছে ন্যাট্রিয়াম থেকে। এনএটি ন্যাট, আর আই রি ন্যাট্রি, ইউএম আম, ন্যাট্রিয়াম, এটা হচ্ছে তার ল্যাটিন নাম। তারপর কপার। কপার হচ্ছে সিইউ দিয়ে লেখা হয়। বলো তো কপার সিইউ দিয়ে কেন লেখা হয়? বিকজ অফ তার ল্যাটিন নাম সিইউপি, কাপ, আর ইউএম রাম, কাপরাম। পটাশিয়াম, তাই কে দিয়ে লেখা হয়। কেন কে দিয়ে লেখা হয়? বিকজ অফ কে এ ক্যা, এল আই লি, ক্যালি আম, ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম। এই জন্য তাই কে দিয়ে লেখা হয়, পি দিয়ে লেখা হয় না। ঠিক আছে, পি দিয়ে লেখা হয় না। ওকে, তারপর হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে আর্জেন্টাম, আর জেন টাম। টিন কি? টিন হচ্ছে স্টান নাম, এসএন। এন্টিমনি কি? এসটি বি আম, এসবি। তারপর গোল্ড কি? অ রাম। লেড কি? প্লাম বাম, পিবি, পিবি। টাংস্টেন, আবার আসছে দুষ্টামি করতে। টাংস্টেন, টাংস্টেন কি? ওল ফ্রাম। আয়রন, আয়রন কি? উফু, ওর নখ বড় হয়ে গেছে, আমার হাতে আঁচড় লাগে। আয়রন কি? FERRUM, ফেররাম। মার্কারি, হাইড্রার জি হাইড্রার জিরাম। তাহলে এই যে আমি প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন করে দিলাম, এই প্রত্যেকটা তোমার এভাবে করে প্রোনাউন্সিয়েশন করে মুখস্থ রাখতে হবে। কেউ তোমার যদি কোথাও হুট করে দেখো HG, তখন তুমি কি বলবা? হাইড্রোজেন। বললে একদম মাইরা মনে করো ভর্তা বানাই দেবো। তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা না ভাই, ভাই এটা HG না, এটা কি? এটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, এটা কি? মার্কারি। ওকে, একদম ডাইরেক্ট টাসটাসা বলতে হবে, এটা কি? মার্কারি। ওকে, তারপর অথবা তুমি মার্কারিটা তুমি পারদও বলতে পারো। তারপর হচ্ছে কি? এই যে এফি, এইটাকে এটা অনেক স্যাররাও ভুল করে, এফি রে বলে কি জানো? ফেরাস বলে। ঠিক আছে, এফি রে বলে ফেরাস, আসলে কিন্তু এটার নাম ফেরাস না, এটার নাম কিন্তু ফেরাম। FERRUM, ফেরাম। কিন্তু এই ফেরামের যখন যোজনী হবে 2, তখন তাকে বলা হয় ফেরাস। আর যখন যোজনী 3, তখন তাকে বলা হয় ফেরিক। ঠিক আছে, এইগুলো মনে থাকো যেন। এগুলো কিন্তু অ্যাডভান্স পড়াশোনা। এগুলো কিন্তু দেখা যায় যে কোনো এগুলো না পড়াইলেও তুমি পরীক্ষা পাশ করবা, বাট এগুলো জানা থাকা অনেক ভালো।
ঠিক আছে, তারপর আমরা দেখি যে পরের যে আহ, এটা হচ্ছে নিয়মটা, সেটা হচ্ছে গিয়ে যে এগুলো তো সবাই জানি যে সংকেত যখন লেখা হয়, সংকেতের প্রথম অক্ষরটা বড় হাতের লেখা হয় এটা মৌলের, দেন দ্বিতীয় অক্ষরটা তারপর আস্তে আস্তে ছোট হাতের লেখা হয়। আচ্ছা, এখন আমরা দেখব অণুর সংকেত। এগুলো দেখলাম হচ্ছে আমাদের সংকেতই দেখছি, বাট সংকেত দেখছি মৌলের সংকেত বা পরমাণুর সংকেত। এবার আমরা দেখব অণুর সংকেত। অণু কি বলছিলাম যে একাধিক পরমাণু মিলে কি হবে, একাধিক পরমাণু মিলে অণু তৈরি করবে। তো এই অণুগুলো কিন্তু সংকেত মুখস্থ রাখা লাগবে। তোমরা এখনো ছোট আছো, যেহেতু তোমরা এখন একটা অণুর নাম শুনেই সেটার সংকেত লিখতে পারবা না, সুতরাং এগুলো মুখস্থ করো এবং বুঝে বুঝে মুখস্থ করো। যেমন নাইট্রোজেন, এই নাইট্রোজেন কি, একটার একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন মিলে নাইট্রোজেন অণু তৈরি করছে। আবার অক্সিজেন, একটা অক্সিজেন প্লাস আরেকটা অক্সিজেন দুইটা মিলে O2, অর্থাৎ একটা অক্সিজেন অণু তৈরি করছে। অণু, একটা অক্সিজেন অণু তৈরি করছে এরকমের। তাহলে নাইট্রোজেন, N2, অ্যামোনিয়া, NH3, আবার অ্যামোনিয়াম আছে একটা, অ্যামোনিয়াম, সেটা কি, NH4 একটা প্লাস। আচ্ছা, এই প্লাসটা কেন আসলো, এটা কিন্তু একটা যৌগ মূলক, এটা মনে রাখো। আচ্ছা, এটা কি এখন পড়াবো নাকি সামনে পড়াবো? আচ্ছা সামনে পড়াবো, যাও, কারণ তাহলে আবার পেঁচাই ফেলাবা। বললো ভাই পড়াইতে গেলেন অনু, পড়াই ফেলাইলেন যৌগ যৌগমূলক, দূর আপনি ভালো না। এরপর কি, ক্লোরিন, Cl2, সালফিউরিক অ্যাসিড, H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, সালফিউর, এটা কি সালফার না, সালফার, এই সালফার তার সাথে অক্সিজেন, তখন কি হয়, এটা একটা অ্যাসিড হয়ে যায়, তখন কি সালফিউরিক অ্যাসিড। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে রাখবা এই যত অ্যাসিড টেসিড দেখবা না, এই অ্যাসিডের একটা মূল কারণ থাকবে এই অক্সিজেন বাবাজি, এই হাইড্রোজেন বাবাজি। এই হাইড্রোজেন বাবাজি যখন ধনাত্মক হয় তখন তার কি হয়, অ্যাসিডের রূপ ধারণ করে। ওকে, অনেক গভীর কথা, খুব সহজে বললে ফেলাই আমি, কিন্তু যত সহজে বললাম অত সহজে এটা আসল জিনিসটা না। তো আমরা এটা নিয়ে আরো সামনে বিস্তারিত আলোচনা করব, আপাতত এইগুলো মুখস্থ করো। সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এবার দেখো, আমরা ওই যে জন, আরে এই জন বলতে গেলেই আমার জল হয়ে যায়। এই জন ডাল্টন, তারপর হচ্ছে ডেমোক্রিটাস, এরা বলছিল কি একটা পদার্থকে ভাঙলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, অথবা কি বলছিল, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে একটা পদার্থ গঠিত, তাই না? এখন ঘটনা হচ্ছে ওই যে পদার্থ তিনি নাম দিয়েছিলেন, যেটার নাম দিয়েছিলেন অ্যাটম, মজার কথা ওই অ্যাটম রে ভাঙলে তার ভেতরেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পাওয়া যায়। সেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের বা সেই ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা কণার নাম কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে মনে রাখতে হবে এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে হচ্ছে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। আর তার বাহিরে কক্ষপথে ইলেকট্রন পাক খায়, এরকম গ্রহ মনে করো, মাঝখানে একটা সূর্য, আর বাইরে এই গ্রহগুলোর মতো কি করে, ইলেকট্রনগুলো কি করে, এরকম কক্ষপথ ভেদে ভেদে পাক খায়। ওকে, তাইলে মজার কথা হচ্ছে এই ইলেকট্রনের প্রত্যেকবার এরকম মাইনাস দেয়, তার মানে ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত। আগে একটু কিছু জিনিস বেসিক দেখাই দিয়ে যায়, ইলেকট্রন নেগেটিভ মাইনাস চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ প্লাস চার্জ যুক্ত, প্লাস চার্জ যুক্ত, প্লাস চার্জ যুক্ত। আর নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ যার কোনো চার্জ নাই, যার চার্জ হচ্ছে জিরো, যার চার্জ হচ্ছে জিরো। এই জন্য দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মৌল তারা সুস্থির থাকে। কেন সুস্থির থাকে? এই জন্য সুস্থির থাকে কারণ তাদের কেন্দ্রে যদি এরকম প্রোটন থাকে 10টা, ধরলাম আমরা নিয়নের কথা চিন্তা করি, নিয়নের কিন্তু প্রোটন সংখ্যা 10, তাহলে সে যদি কেন্দ্রে 10টা থাকে, তার বাহিরের কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? তাই বাহিরের কক্ষপথে ইলেকট্রন থাকে 10টা। তাহলে এই কেন্দ্রে আছে +10, বাইরে আছে -10, এই দুইজন মিলে কি করে, কাটাকাটি করে ফেলে। আর নিউট্রন যে আছে সেই নিউট্রন কিন্তু জিরো, তাহলে তার কোনো কথা এখানে আসে না। তো এই +10 আর -10 মিলে কি তৈরি করলো বলো তো, সাম্যাবস্থা তৈরি, সাম্যাবস্থা না, মানে ওইটাকে স্টেবল বানাইলো, সোজা কথা। সাম্যাবস্থা আবার অন্য জিনিস। ঠিক আছে, অন্তপক্ষে বুঝাইতে পারছি যে প্রোটন যে পরিমাণ থাকে স্বাভাবিকভাবে, যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে, ব্যতিক্রম থাকতে পারে। এই, ঠিক আছে, আবার সেই কয়টা নিউট্রন থাকে, ব্যতিক্রম থাকতে পারে। যেমন আইসোটোপ ব্যতিক্রম হয়, আইসোবার ব্যতিক্রম হয়, আইসোটোন ব্যতিক্রম হয়, ওগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এবার আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখি। এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই যদি তুমি এই ছকটা পড়ো, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই যদি তুমি এই ছকটা পড়ো। চলো আমরা ছকটা পড়ি একবারে। যেটা ইলেকট্রন যাকে প্রকাশ করা হয় ই দ্বারা, এটা প্রোটন যাকে প্রকাশ করা হয় পি দ্বারা, নিউট্রন যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। আমি বলেছিলাম ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো এই জন্য ইলেকট্রনের প্রকৃত চার্জটা কত, ইলেকট্রনের মনে রাখবা চার্জ প্রকাশের একক হচ্ছে কুলম্ব, অর্থাৎ যাকে আমরা ইংলিশে লিখি সি। এখানে আইসো না, যাও, বকা দিব কিন্তু। তো প্রকৃত চার্জ ইলেকট্রনের -1.6, এই শূন্য টুন্য কিছু লাগবে না, 1.6 × 10⁻⁹ কুলম্ব।
আবার প্রোটন 1.6, 0 টন কিছু লাগবে না, 10⁻⁻19 কুলম্ব। তাহলে একটা প্লাস একটা মাইনাস দেখতে পাইছো। কিন্তু নিউট্রন কিন্তু যে বলছিলাম সে নিউট্রাল, সে কোনো কোনো ডাইনেও নাই বামেও নাই, ঠিক আছে, সে হচ্ছে নিউট্রাল অথবা জিরো। আচ্ছা এর ভর কত বলো তো? ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য। তুমি দেখো 10⁻⁻28, মানে কি শূন্যের থেকেও কত আগে 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 আগে। তার উপরে আবার 9.1, তার মানে তার সাথে আবার 9 গুণ। তখন কি হয়ে যায়, এইটাকে বিজ্ঞানীরা বলে যে ভাই এই ভর ধরার চাইতে না ধরা ভালো, তার চাইতে বলেন এটা শূন্য ধরি। কারণ এত বড় ভর দিয়ে গুণ টুন করা অনেক ঝামেলা হয়ে যায়, বলেন এর থেকে এটা শূন্য ধরি, এই জন্য একে শূন্য ধরা হয়েছে। আর প্রোটনকে, প্রোটনের মোটামুটি একটা লেভেল আছে অন্ততপক্ষে, নয়তো গুণ দেওয়া লাগে না 24-এর সাথে, তাই না? ইলেকট্রনের চাইতে একটুখানি তো বেশি। তখন এইটাকে, এই প্রোটনকে তিনি বলেন যে হ্যাঁ এটাকে প্লাস, এটাকে, এটার ভর 1 ধরি, আর নিউট্রনের ভরও 1 ধরি। কেন? দেখো, কারণ প্রোটনের ভর 1.673, 10⁻⁻24, আর ওর ভর 1.65 মাত্র 0.002 বেশি, ইন্টু 10⁻⁻24। এই দুইটুক জিনিস তোমার মনে রাখা লাগবে, পরীক্ষার হলে বলবে কোনটা কার ভর। তাহলে বলো 3 হইলো প্রোটনের ভর, 5 হইলো নিউটনের ভর, এইটুক মনে রাখবা, তাইলেই হয়েছে। আর এইটা মনে রাখবা, আমি অনেক আঁকাঝাঁকা করে ফেলাইছি, আমি একটু মুছে দিই আঁকাঝাঁকা, বেশি আঁকাঝাঁকা করলে। ওকে, এটাকে আবার কেজিতে প্রকাশ করা যায়। আচ্ছা বলো তো, যে 1 কেজিতে কত গ্রাম? 1000 গ্রাম, 1000 গ্রাম, তাই না? এখন মজার কথা হচ্ছে, গ্রাম ছোট না কেজি ছোট, বলো, বলো আমাকে। কেজি আর গ্রাম, এই গ্রাম ছোট না কেজি ছোট? গ্রাম ছোট। তো ছোটটা দিয়ে যদি বড়টায় যাও তাহলে দিতে হয় ভাগ। এই কি লিখলাম, তাহলে দিতে হয় ভাগ। আর বড়টা থেকে যদি ছোটটায় যাও তাহলে দিতে হয় গুণ। মন থাকবে? ইনশাল্লাহ মন থাকবে, অবশ্যই মন থাকবে, কেন মন থাকবে না? ইনশাল্লাহ মনে থাকবে। তাইলে আমরা দেখাই, আমরা দেখি যে এই গ্রামকে আমি ভাগ দিতে হবে, তা ভাগ দিলে এটা কিন্তু আরো মাইনাস হয়ে যাবে। আমি তোমার এই দেখাই 9.1, এই 1 0 টির এগুলো কিছু লাগবে না। 9.1 10⁻⁻28 গ্রাম। এখন এই গ্রাম দিয়ে কেজিতে নেবো, ভাগ দেবো না, কত দিয়ে ভাগ দেবো? 1000 দিয়ে ভাগ দেবো না? 1000 দিয়ে ভাগ দিলে এটা কিন্তু ভাগাকারেই আছে, যে -28, তখন কি হয়ে যাবে জানো, এটা ফলাফল 9.1 10⁻31 কেজি। ওকে, এত কথা তোমার কিছুই মনে রাখা লাগবে না, তুমি জাস্ট মুখস্থ করবা, বাস। আমি সরি, বাট বাচ্চা বাবু তোমাকে মুখস্থ করতে হবে এইসব জিনিস। ওকে বাচ্চা পার্টি, তোমাদের মুখস্থ করতে হবে 9.1 10⁻31 কেজি। ওকে, আর একটু বুঝাই দিলাম যে কিভাবে এই কেজিটা -31 হইলো, আর গ্রামটা কিভাবে 28 হইলো, বুঝতে পারছো আশা করি। ওকে, মজার কথা দেখো, যে আমি বলছিলাম যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন নিউট্রন, আর বাইরে ইলেকট্রনগুলো পাক খায়, তাই না? তো দেখো, এই প্রোটনের একটা ভর আছে 1 ধরলাম, নিউটনের ভর আছে 1, কিন্তু ইলেকট্রনের ভর কিন্তু 0। এই জন্য কিছু কিছু বিজ্ঞানী বলেছেন, কিছু কিছু বিজ্ঞানী না, বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে একটা পরমাণুর ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, তার বাহিরে যে ভর সেই ভর খুবই নগণ্য, সেই ভর কল্পনা করার থেকে, তুলনা করার থেকে না করা ভালো। ওকে, 23 মিনিট 20 সেকেন্ডের সময় আমি যেটা রেকর্ড করছি এটা হচ্ছে নয়েজ সাপ্রেশন অন করা, ঠিক আছে? এখন আমি নয়েজ সাপ্রেশনটা অফ করে তারপর আমি নর্মালি পড়ানো শুরু করবো, যেহেতু আগে এইভাবে করেই পড়ানো হয়েছে, সুতরাং এখন রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে, হুম, এবার পারফেক্ট। তাহলে দেখো, রেকর্ড চলছে, হ্যাঁ। তাহলে দেখো যে এই যে নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। এই প্রোটন নিউট্রনে কিন্তু মেইন আসলে ভরটা, তাই না? এই প্রোটন নিউট্রন একটা কণিকার মূল ভর না? হ্যাঁ, প্রোটন নিউট্রন কণিকার মূল ভর। ওকে, এবং এই যে সংকেতগুলো, এই সংকেতগুলো আমরা শিখছিলাম, এগুলো সবই আমরা শিখে ফেলছি, এখন আর কিছুই পড়ানোর নাই। এবার হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা বলো তো, একটা, আমি যদি এটা একটা মৌল লিখি, এটা মৌল মনে করো এক্স, এক্স ফর কি আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, এক্স ফর জেরন হইতে পারে, অমুক তমুক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই এক্স এর বাম থেকে নিচে, এক্স এর বাম থেকে নিচে যেটা থাকে, এক্স এর বাম থেকে নিচে সেটা হচ্ছে তার প্রোটন, প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। কারণ বিকজ অফ বলছিলাম যে পারমাণবিক সংখ্যাই, পারমাণবিক সংখ্যা সংখ্যার সময় যে একটা প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে বাম থেকে নিচে সেটা কি থাকবে, তার প্রোটন সংখ্যা। আর বাম থেকে উপরে যেটা থাকবে সেটা হবে তার ভর সংখ্যা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর কোনো মৌলের ডানের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে তার পরমাণু সংখ্যা, অর্থাৎ এখানে 2টা পরমাণু হলে হতে পারে, ঠিক আছে? আর ডান থেকে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে তার চার্জ সংখ্যা, চার্জ, চার্জ সংখ্যা।
তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ধরলাম আমরা একটা অক্সিজেন লিখলাম, এবং অক্সিজেন কি লিখলাম, এটা প্রথম পরমাণু থাক। অক্সিজেন পরমাণুর প্রোটন কত বলো তো? অক্সিজেন পরমাণুর প্রোটন হচ্ছে 8, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত? 8। এবং তার বাম থেকে উপরে, অর্থাৎ তার ভর সংখ্যা কত? 8 দুগুণে 16। সব ক্ষেত্রে কিন্তু এই 8 দুগুণে করলে হবে না, কিছু কিছু ব্যতিক্রম আছে। তাহলে আর ডানে উপরে ধরলাম অক্সিজেনের চার্জ কত? -2, তাই না? ওকে, -2। না, এটা তো যোজনী হয়ে যায়। ধরলাম আমি একটা অক্সিজেন থেকে একটা আমি কি বলবো, অক্সিজেনের হচ্ছে শেষে হচ্ছে 6টা, হ্যাঁ, দুইটা আমি গ্রহণ করলাম, ঠিকই আছে। দুইটা গ্রহণ করে -2 দিলাম। আর নিচে আমি এটাকে দুইটা অক্সিজেন, এরকমের দুইটা অক্সিজেন, ধরো এরকম আমি একটু বুঝাই করাই, এরকমের সেম দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে, দুইটা সেম অক্সিজেন পরমাণু নিয়ে, ওইটা তো আবার কপি করা যায়। হুম, আমি দুইটা সেম অক্সিজেন পরমাণু নিয়ে আমি এখানে তৈরি করলাম কি, দুইটা অণু। আমি কি তৈরি করলাম? দুইটা অণু। এই, তাহলে স্যার দুইটা পরমাণু নিয়ে আমি কি তৈরি করলাম? একটা অক্সিজেন অণু তৈরি করলাম। তাহলে আমি এখানে যেটা লিখছিলাম, কই লিখছিলাম, এই যে, এই, তাহলে একটা মৌলের বা একটা পরমাণুর, সেই পরমাণুর বামে কি, বামের নিচে কি থাকবে? তার প্রোটন সংখ্যা আছে। উপরে কি থাকবে? তার ভর সংখ্যা। ডানে কি থাকবে? তার চার্জ সংখ্যা। নিচে কি থাকবে? তার কয়টা পরমাণু নিয়ে সেই মৌলটা বা সেই যৌগটা গঠিত হয়েছে। ওকে, ঠিক আছে। এবার হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বললাম, এই প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। এই যে, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। আর কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে। এবার হলো ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যাটা মজার। ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যাকে একটু আগে প্রকাশ করেছিলাম এ দ্বারা, এ এ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমি চিন্তা করি অক্সিজেন, ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিনের কথা চিন্তা করবো? ক্লোরিন তো ঝামেলা বাজাই দিবে, না ক্লোরিন একটু ব্যতিক্রম আছে। না, ক্লোরিনের কথা চিন্তা করা যাবে না, তাহলে বিপদে পড়ে যাব। অক্সিজেন, অক্সিজেনের প্রোটন প্রোটন কত? 8। আমি বলছিলাম সাধারণত প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সবার সেম হয়। তাহলে তুমি বলো এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, আর নিউটনের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত? 8। অক্সিজেনের 8 আর 8 16 হয়েছে। ব্যতিক্রম আছে, আমি বারবার বলতেছি ব্যতিক্রম আছে, কিন্তু এখন ব্যতিক্রম দেখাচ্ছি না, বিকজ অফ এটা হলো ফার্স্ট স্টেজ। পরে যে সময় অ্যাডভান্স স্টেজে যাবো তখন আস্তে আস্তে প্রত্যেকটার ব্যতিক্রম দেখাবো। ঠিক আছে, তাহলে এটা হলো ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে যে কোনো পরমাণুর উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই ভর সংখ্যা বলে। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন স্বাভাবিক একটা কথা বলি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে অমুক একটা মৌলের, ধরলাম আমি অক্সিজেনের কথা বললাম, যে অক্সিজেনের নিউটন সংখ্যা কত, অক্সিজেনের নিউটন সংখ্যা কত, সংখ্যা কত? এখন অক্সিজেনের, আমি জানি অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, আর প্রোটন সংখ্যা আমরা জানি, এগুলো মুখস্থ থাকার কথা 8। থাকার কথা বলতে এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে 8। এখন আমি এটাকে যদি, আমরা যদি যে সূত্র জানি a ইকুয়াল টু n প্লাস পি, তাহলে আমি যদি নিউটন সংখ্যা বের করতে চাই, n রে বামে রাখলাম, আর p মাইনাস a এর ডানে নিয়ে গেলাম। বামে যদি প্লাস থাকে, ডানে গেলে সে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে প্রোটন সংখ্যা কত এখানে আছে? প্রোটন সংখ্যা আছে আমার 8। আমি ভুল করছি কোথাও জানি, হ্যাঁ ভুল করছি। এই যে, ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস, ও সরি, আমি ভুল করছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে, আমি নিউটন সংখ্যা বের করব, তাহলে নিউটন সংখ্যা বামে আছে। এই যে আমার নিউটন সংখ্যা লাগবে, তাহলে আমি নিউটন সংখ্যা বামে রেখে আমি করলাম কি, আমি এ মাইনাস এই পিটাকে বাম থেকে ডানে পাঠিয়ে দিলাম। তা বামে আছে প্লাস, ডানে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে নিউটন ইকুয়াল টু এই 16 মাইনাস 8 ইকুয়াল টু 8। আগে যেটা করছিলাম সেখানে -8 হইতো, তা নিউটন সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। এই, তার মানে আমরা পেয়ে গেলাম, এভাবে করে নিউটনও বের করা যাবে। এই একটা সূত্র দিয়ে কি বের করা যাবে? তিনটা যদি এখানে রাশি থাকে, তিনটা রাশির মধ্যে দুইটা রাশি জানা থাকলে একটা বের করা যায় না? যে কোনো একটা অবশ্যই বের করা যায়। ঠিক আছে। ও, যে সংখ্যাটা বলছিলাম, এই একটা মনে করো একটা সংকেত। এই সংকেতের বামে উপরে কি থাকে? ভর সংখ্যা। বামের নিচে কি থাকে? তার পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে দেয় নাই, ডানে উপরে থাকে তার চার্জ সংখ্যা, আর ডানে নিচে থাকে তার পরমাণু সংখ্যা। ওকে, ঠিক আছে। এই ছকটা তোমরা নিজেরা করবা, বুঝে বুঝে করবা, পারবা, দেখবা পারবা। এটাও বুঝে বুঝে করবা, এটাও পারবা। এটা এইচডব্লিউ।
এবার পরমাণু মডেল, নতুন টপিকে আসি 3.6 পরমাণু মডেল। এটা খুব অল্প সময়ের মধ্যে চলে যাবো, বিকজ অফ এটা 9-এ এখন যারা 10-এ পড়ছো তারা অবশ্যই এটা একবার না একবার হলেও 9-এ পড়ছো। পরমাণু মডেল দুইজন তিনজন অনেকজন বিজ্ঞানী দিয়েছেন, সেটা হচ্ছে কি রাদারফোর্ড, তারপর বোর, তারপর কোয়ান্টাম মডেল, তার মধ্যে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, তারপর অনেকগুলো মডেল আছে। তো এই মডেলগুলোর মধ্যে আমাদের প্রথম আমরা আমাদের 9-10-এ দেখা যায় যে হচ্ছে রাদারফোর্ড আর বোর পড়ায়, ইন্টারমিডিয়েটে কোয়ান্টাম পড়ায়, এরকম করে আস্তে আস্তে যত বড় হবা তত বেশি বেশি তোমার পড়া অ্যাড হবে, একটা পড়ার পিছনের পড়ার সাথে নতুন পড়া অ্যাড হবে। তো প্রথমে আমরা পড়ি রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেলটা আসলে কি? রাদারফোর্ডের মডেলটার যদি আমি এগুলো সব রিডিং পড়লেই তুমি বুঝবে, এগুলো আমার পড়াই দেওয়ার কিছু নাই। কিন্তু রাদারফোর্ডের মডেলটা হচ্ছে তিনি এটাকে সূর্যের সাথে তুলনা করেছিলেন, এই যে সৌর, তাকে এই জন্য তাকে এই মডেলটাকে বলা হয় সৌর মডেল। এই মডেলটাকে বলা হয় কি? এই মডেলটার নাম হচ্ছে সিস্টেম, সোলার সিস্টেম মডেল অথবা সৌর মডেল। ওকে। এবং এই রাদারফোর্ডের মডেলে তিনি বলেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো কক্ষপথে পাক খাচ্ছে, তেমনি নিউট্রন প্রোটন অর্থাৎ কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসকে, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এটাকে কেন্দ্র করে আবার ইলেকট্রনগুলো পাক খাচ্ছে, তখন তিনি এটাকে সূর্যের সাথে তুলনা করেছেন। এবং তার সাথে সাথে তিনি বলেছেন যে ভিতরে থাকে ধনাত্মক চার্জযুক্ত, বাইরে থাকে ঋণাত্মক চার্জযুক্ত। এভাবে করে তারা কি করে? এভাবে করে তারা ঘুরছে, এবং এই এভাবে করে তারা ঘুরছে। এবং তার সাথে সাথে তিনি এটা প্রকাশ করেন যে আরেকটা জিনিস, এই যে তিনি বলেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। কেন ফাঁকা? এই যে এই মানে কতখানি জায়গা ফাঁকা, এগুলো সব ফাঁকা না, এগুলো সব ফাঁকা না, তখন তিনি এই জিনিসটা প্রকাশ করেন। আচ্ছা, এটা হচ্ছে তার মডেল। এবং তার মডেলের কিছু সীমাবদ্ধতা, অর্থাৎ তার মডেলের কিছু, যে তার মডেল থেকে যে কথাগুলো ক্লিয়ার হয় না, এইটাকে বলে তার মডেলের সীমাবদ্ধতা। মডেলের তার কি সবার মানে সব মানুষেরই সীমাবদ্ধতা আছে, সবার মডেলেরই সীমাবদ্ধতা আছে। তাকে তাতে তুমি যত আধুনিক থেকে আধুনিক মডেলে যাও, কিছুদিন পর সেটা সীমাবদ্ধতা থাকবেই। যেমন আমরা পৃথিবীতে মানুষ প্রথম বিশ্বাস করতো পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে। তারপর কোপারনিকাসের পর তারপর আসলো যে গ্যালিলিও আসলো, তখন তিনি বললেন যে না, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তখন তাকে এই জন্য তার খ্রিস্টান পাদ্রীরা তাকে এই জন্য তাকে হত্যাও করলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পরে এটা ঠিকই প্রমাণিত হয়ে গেল, সত্য কখনো চাপা থাকে না, সত্য ঠিকই প্রমাণিত হয়ে গেল যে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তো এইরকমেরই বিজ্ঞান এমন একটা জিনিস যেটা বারবার বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন আহ, প্রয়োজনের তাগিদে এটা পরিবর্তন হয়। তো এরকমের করে বিভিন্ন মডেল প্রথম প্রথম আসলো, প্রথম প্রথম কত মডেল আসলো, কত মডেল গেল। তো রাদারফোর্ডের মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার মধ্যে প্রথম একটা সীমাবদ্ধতা, তিনি কক্ষপথ সম্পর্কে কোনো সুধারণা দিতে পারেন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি এটাকে সূর্যের সাথে তুলনা করেছেন, যেহেতু তিনি প্রথমেই বলেছেন যে পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে, আর সূর্যের মধ্যে কিন্তু কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ নাই, যেটা একটা বড় সীমাবদ্ধতা। এবং এটা সূর্যের সাথে তুলনা করা তার একটা ভুল হয়েছিল। আর এখান থেকে একজন ভুল তত্ত্ব নিয়ে এসে আবার তার ভুল ধরছে। মজার ব্যাপার, এটা একটা বিশাল মজার ব্যাপার যে তিনি নিজের ভুল তত্ত্ব নিয়ে আবার আরেকজনের ভুল ধরছেন। সেটা হচ্ছে কি, ম্যাক্সওয়েল সাহেব। এই ম্যাক্সওয়েল সাহেবের একটা তত্ত্ব দিয়েছিলেন, তিনি তত্ত্ব দিয়েছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরতে তখন তিনি শক্তি হারায়, এবং হারাইতে হারাইতে একসময় কেন্দ্রে এসে পতিত হয়ে সে ধ্বংস হয়ে যায়। এইটাই তার কি, ম্যাক্সওয়েলের তত্ত্ব। মজার কথা, এটা ঘটে না। এটা যদি ঘটতো তাইলে একটা জিনিস নষ্ট হয়ে যেত, একটা জিনিস খুব অল্পতে নষ্ট হয়ে যেত, তাই না? এটা ঘটে না, ঠিক আছে? এবং এই যে রাদারফোর্ডের মডেল এটা সঠিক নয়, তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখি বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল, ইতিহাসে বলা হয় যে রাদারফোর্ড সাহেবের ছাত্র ছিলেন হচ্ছে বোর, বা তার ল্যাবে কাজ করতেন হচ্ছে বোর। তো বোর রাদারফোর্ডের কাছ থেকে 1911 সালে অনেক কিছু শিখে সে নিজে যাইয়া আবার একটা মানে মাতুব্বারি করছে 2 বছর পর। তিনি 2 বছর পর যাইয়া বলতেছেন যে না, রাদারফোর্ড কি আবিষ্কার করছেন, আমি তার থেকে ভালো আবিষ্কার করব। সে রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলোকে তুলে নিয়ে সে নিজের সফলতা বানাইছেন। যেমন তিনি প্রথমেই যে জিনিসটা করছেন, রাদারফোর্ড কক্ষপথ ধারণা দিতে পারেন নাই, তিনি কক্ষপথের ধারণা দিতে পারছেন। এই যে তিনি কক্ষপথ ধারণা দিতে পারছেন। এই কক্ষপথগুলো কি বলতো? এই যে আমরা প্রথম কক্ষপথ পড়ি, দ্বিতীয় কক্ষপথ পড়ি, তৃতীয় কক্ষপথ পড়ি, চতুর্থ কক্ষপথ পড়ি। প্রথম কক্ষপথের নাম কি? কে। দ্বিতীয় কক্ষপথের নাম কি? এল। তৃতীয় কক্ষপথের নাম কি? এম। চতুর্থ কক্ষপথের নাম এন। এই চারটা কক্ষপথের নাম তিনি কে, এল, এম, এন দিয়েছিলেন। কে মানে 1 নম্বর কক্ষপথ, এল মানে 2 নম্বর কক্ষপথ, এম মানে 3 নম্বর কক্ষপথ। ওকে, তাহলে আর এন মানে হচ্ছে 4 নম্বর কক্ষপথ। এরকমের তিনি চারটা কক্ষপথের ধারণা দিয়েছিলেন। এবং তারপর তার 2 নম্বর সাফল্য বা 2 নম্বর তার মডেলের প্রস্তাবনা ছিল এরকমের যে কৌণিক ভরবেগ, তিনি ইলেকট্রনের প্রথম কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পারছিলেন। আচ্ছা বলো তো, কৌণিক মানে কি? কৌণিক মানে হচ্ছে রেডিয়াস, এই আর, তারপর ভর মানে কি? এম, আর বেগ মানে কি? এই ভি। তার মানে কি,
এই কৌণিক ভরবেগ, ঠিক আছে, এই কৌণিক ভরবেগ অর্থাৎ একটা ইলেকট্রন কত মনে করো এভাবে যে ঘুরছে না, এটা একটা কৌণিক না, কৌণিক রেডিয়াসে ঘুরছে না, রেডিয়াসে, তখন যখন সে রেডিয়াসে ঘুরছে তখন তার ভর এবং বেগ সেটা বের করার তিনি একটা সূত্র উপস্থাপনা করেন। সেই সূত্রটা কি? এই পুরোটা কিন্তু কৌণিক ভরবেগ পুরোটা। তাহলে তোমার কাছে কেউ প্রশ্ন করলো যে কৌণিক ভরবেগ কত, এই কি লিখলাম এটা, কৌণিক ভরবেগ কত, তখন তুমি অনেকেই এখানে মানে তবদা খেয়ে যাবা যে এখানে কি বের করতে বলছে, আসলে আসলে তোমাকে পুরা এই এম ভি আর এই পুরোটা বের করতে বলছে। তাই এম ভি আর এর সূত্র আমরা কি জানি, এনএইচ বাই টোয়াইস পাই। এখন এন এর মান কি বলো তো, এন এর মান হচ্ছে কক্ষপথ সংখ্যা, সে কত নাম্বার ওই ইলেকট্রনটার যে তুমি কৌণিক ভরবেগ বের করবা একটা ইলেকট্রনের, সেই ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে বলো তো। ধরো মনে করো আমরা অক্সিজেনের 2 নম্বর কক্ষপথে, অর্থাৎ অক্সিজেনের আমরা 4 নম্বর ইলেকট্রনের কি বললাম কৌণিক ভরবেগ বের করতে বললাম, তখন 4 নম্বর ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে, প্রথমে থাকে 2টা, তারপর দ্বিতীয় কক্ষপথ থাকে 6টা, এই 2 3 4, এই 4 নম্বর কক্ষপথ মনে করো এইখানে 2 নম্বর কক্ষপথে, তার মানে ওর n = 2। আর এইচ এর মান মুখস্থ, এইচ এর মান কি, 6.626 10⁻³ এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই যে এখানে লেখা আছে। এই এইচ মানে কি, এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ 6.626 10⁻³ এই, এটা হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক গেল। এবং পাইয়ের মান তো আমরা সবাই জানি 3.1416, ঠিক আছে। এইভাবে করে তুমি একটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার যা ইচ্ছা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারো। বুঝতে পারছো? মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকুক না কেন প্রত্যেকের কৌণিক ভরবেগ সেম, কারণ তারা তো একটা একটা কক্ষপথের মধ্যেই ঘুরতেছে, এই জন্য কৌণিক ভরবেগ তো সেমই হবে, তাই না? গুড। এবার তারপর 3 নাম্বার তিনি একটা প্রস্তাবনা করেন, সেই প্রস্তাবনাটা হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ। এটা আমি খুব মজা করে একজন ছাত্রদেরকে পড়াই। সেটা হচ্ছে শোষণ এবং বিকিরণ আসলে কি বলো তো আমাকে। শোষণ মানে কি, আচ্ছা আমরা দুইটা উদাহরণ দিই। যে একজন জমিদার, সে কি কিন্তু জীবনে জন্ম থেকে জমিদার ছিলেন না, ধরো তার বাবা মা কেউ জমিদার ছিলেন না কিন্তু সে জমিদার হয়ে গেলেন, কিভাবে জমিদার হতে পারে বলো তো। উফ, আমার বিড়ালের নখ বড় হয়ে গেছে, এখন একটু আঁচড় দিলেই আমার অনেক ব্যথা পাই। দিছি একটা কানমলা, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ, তাহলে জমিদার মনে করো গরিব ছিল, হঠাৎ করে জমিদার হয়ে গেল, ঠিক আছে, কিভাবে হইলো বলো তো, শোষণ কইরা হইলো। মানে শোষণ মানে কি বলো তো, শোষণ নির্যাতন নিপীড়ন গরিবের হক মাইরা, ঠিক আছে। তারপর সে কি, গরিব ছিল, সে গরিব থেকে, গরিবের পর্যায় থেকে তিনি কি হয়ে গেল, নতুন প্রমোশন পাইয়া ধনী হয়ে গেল, তাই না? ওকে, তার মানে কি, গরিব থেকে কেউ যদি ধনী হয় সে কি করে, সে শোষণ করে। আর একজন মনে করো কি বলে, একজন রাজা ছিল, হঠাৎ করে সে কোনো একজন মনে করো আহ, কি বলে, কোনো একজন ধর্মভীরুর কথায় তিনি তার সব সম্পত্তি দান করে একদম নিঃস্ব হয়ে গেল এবং বৈরাগ্যবাদ তিনি গ্রহণ করলো, তখন তিনি কি হয়ে গেল, তার ডেমোশন হয়ে গেল, ঠিক আছে, ডেমোশন হয়ে গেল। মজার কথা, এভাবে ভুল হয়েছে আমার। এই যে গরিব, ঠিক আছে, দুইটাই দুইটাই গরিব, গরিব রাজা কি হয়ে গেল, সব দান করে অর্থাৎ বর্জন করে সে কি হয়ে গেল, গরিব হয়ে গেল। তার মানে একজনের প্রমোশন হয়েছে আর একজনের কি হয়েছে, ডিমোশন হয়েছে। তো প্রমোশন মানে কি, এক ধাপ থেকে উপরের ধাপে ওঠা, আর ডিমোশন মানে কি এক ধাপ থেকে নিচের ধাপে নামা। এখন তুমি দেখো, এখন তোমাকে আমি এই ঘটনাটা তুমি বুঝতে পারছো যে গরিব অন্যেরটা শোষণ করতে করতে ধনী হয়েছে, আর যে ধনী সে নিজেরটা বর্জন করতে করতে গরিব হয়ে গেছে, সে দান করতে করতে গরিব হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে এই শক্তি শোষণ এবং বর্জন। দেখো, উপরের শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তর থেকে, অর্থাৎ যদি সে নিচের শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে নেমে আসছে, তার ডিমোশন হয়েছে না। এই ডিমোশন মানে কি, সে শক্তি নির্গত করছে অর্থাৎ বর্জন করছে, অর্থাৎ শক্তির বিকিরণ হয়েছে। আর কেউ যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ 1 নাম্বার থেকে সে 2 নাম্বারে যায়, তাহলে তার কি হয়েছে বলতো, সে শক্তিশালী হয়েছে না, সে শোষণ করে গরিবের হক মেরে তারপর কি সে ধনী হয়েছে না। এইটাকে বলে শক্তির শোষণ। তাহলে এইটা আমরা এখন এখানে দেখি, খুব সুন্দরভাবে গুছানো। এইভাবে করে হয় হয় কি, পরীক্ষার হলে আমি আমি নিজেও এটা পেঁচাই যেতাম যে আরে শোষণ, শোষণ কি উপর থেকে নিচে গেলে হয় না নিচ থেকে উপরে গেলে হয়, কিন্তু যেদিন থেকে এই গল্পটা আমি শিখছি সেদিন থেকে আমার কোনোদিন আর এই জিনিসটা ভুল হয় না। এটাই হচ্ছে গল্পের মজা।
তো কোন একটা প্রধান শক্তি স্তর থেকে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরিত হয়, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শোষিত হয়, বলছিলাম। আবার যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন বিকিরিত হয়। গল্পটা মনে রাখবা, একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে থাকবে। এখানে একটা জিনিস ভুল আছে, তাও এটা একটা সূত্র আছে, বুঝছো? এই কতখানি শক্তি সে শোষণ করলো বর্জন করলো এটা জানার একটা সূত্র আছে। এই সূত্রটা কি বলো তো? এই সূত্রটা হচ্ছে এই সূত্রটা, এই যে এখানে ভুল আছে, এই এই দেখো এখানেও একটা এইচ আছে, এখানেও একটা এইচ আছে, এটা হয় কিছু হইলো, কিছুই হইলো না, এটা ভুল আছে। এটা কিন্তু ভি না, সাবধান, এটা কিন্তু ভি না, এটা হচ্ছে কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে প্রকাশ করা হয় নিউ দ্বারা। তাহলে নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখানে সি কি? আলোর বেগ, 3 × 10⁸ মিটার ইনভার্স 1। অর্থাৎ আলো, লেজার লাইট মারো না, লেজার লাইট মারলে কি জানো ওর গতি কত? ওর গতি হচ্ছে এই যে প্রায় 30 কোটির মতো গতি, সে 30 কোটি মিটার 1 সেকেন্ডে পাড়ি দিতে পারে। এটা হচ্ছে আলোর বেগ। আর ল্যামডা কি? ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। প্রত্যেকটা আলো মনে রাখবা, প্রত্যেকটা আলো, প্রত্যেকটা শব্দ এরা কিন্তু একটা তরঙ্গ। তরঙ্গ কেমন বলো তো? এরকম একটা ঢেউ সৃষ্টি করে করে ঢেউ তরঙ্গে এই ঝিলিমিলি ঝিলিমিলি যায়, ঠিক আছে? তো এই তরঙ্গ, এইটা একটা পূর্ণ তরঙ্গ, এই কোণা থেকে শুরু হয়ে আবার এই কোণায় ফিরে আসছে, এরকম একটা পূর্ণ তরঙ্গ। আর বাকি এগুলো এগুলো ওইরকমের তরঙ্গ, বুঝতে পারছো? এবার আমি তোমাকে দেখাই, একটু মুছে দিই নাহলে বুঝবা না ভালো করে। স্মল ইরেজার, এই একটা পূর্ণ তরঙ্গ। এই রকমের তরঙ্গ, এই রকমের তরঙ্গ দিতে দিতে একটা আলো অথবা একটা শব্দ সামনের দিকে অগ্রসর হয়। এখন এই তরঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু জানো? এই পুরাটুক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যর বিভিন্নতার ভিত্তিতে বিভিন্ন রং হয়ে থাকে, বিভিন্ন শব্দ হয়ে থাকে। ব্যাপারটা খুবই মজার। একটা তরঙ্গ এরকমের, আর একটা তরঙ্গ এরকমের। এই দুইটা রং কিন্তু ভিন্ন, এই দুইটা শব্দ কিন্তু ভিন্ন, বুঝতে পারছো? তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর কি নির্ণয় করে, নির্ধারণ মানে নির্দেশ করে তরঙ্গ দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার তার রং। আহা, কি করলাম কাজটা আমি? এটা কি কোনোভাবে বেঁকানো যাবে? যাবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওকে। তাহলে এভাবে করে তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমে রং অথবা শব্দর শব্দের মনে করো সাউন্ডটা কিরকমের, অনেক চিকন সাউন্ড নাকি অনেক শক্ত সাউন্ড, এটা নির্ভর করে এই তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ওকে। আর এই কম্পাঙ্ক যেটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, এটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি বলতো? কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে একটা জিনিস, এই যে তরঙ্গটা এটা কাঁপতেছে না, এই যে প্রতি সেকেন্ডে কাঁপতেছে না, কাঁপতেছে না? হ্যাঁ, এরকমের থরথর করে কাঁপতেছে না? আবার এরকম করে কাঁপতেছে না? এই কাঁপাটাকে বলা হয় প্রতি সেকেন্ডে সে কতবার কম্পন করে, এই কম্পনটাকে বলা হয় কি? এক কম্পাঙ্ক। ঠিক আছে, এই জন্য তার একক হচ্ছে পার সেকেন্ড ইনভার্স ওয়ান। সে 1 সেকেন্ড ইনভার্স 1 কতবার কাঁপতে পারে। অথবা এই সেকেন্ড ইনভার্স ওয়ানের আরেকটা একক আছে হার্টস। ওই যে আমরা বলি না যে মানুষ 0 থেকে 20,000 হার্টস পর্যন্ত, 20K হার্টস পর্যন্ত শুনতে পারে, এর পরের হার্টস আর শুনতে পারে না, এর পরের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আর শুনতে পারে না। এর পরের পরের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পারে কি? রাস্তার কুকুর অথবা প্রাণীরা। ওকে। এই জন্য ডগ হুইসেল ব্যবহার করে র্যাবেরা। ওকে। এবার দেখো তিনি আরেকটা মতবাদ বা আরেকটা মডেলের মধ্যে আরেকটা প্রস্তাবনা তিনি জানান আমাদেরকে, সেটা হচ্ছে কি? যে এই যে মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের সময় কিন্তু আলো বিকিরণ করে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের সময় কিন্তু শোষণ করে। তো বিকিরণ কখন হয় বলো তো? বর্ণালী কখন হয় বলো তো? বলো, যখন হয় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এসে যখন সে বিকিরণ করে অথবা দান করে তখন হয় কি? বিকিরণ। এবং এই সময় তার ভেতর কিছু বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালী প্রিজমের মধ্যে, এই প্রিজমের কথা বলছি, আমরা একটা প্রিজম দেখে আসি চলো। আমার ল্যাপটপ কি স্লো হয়ে গেল? এতক্ষণ সময় লাগে কেন? স্লোই হয়ে গেছে। প্রিজম, প্রিজম, প্রিজম বানানো হয়েছে। লাইক দেখি কি, এই যে প্রিজম। হ্যাঁ, এই দেখো এই প্রিজম, না এটা কোনো ব্যান্ড না, এইটা। এই প্রিজমের ভেতর থেকে যখন একটা আলো আসে, সেই আলোটা 7টা আলো বা বর্ণালী সে কি করে? বিচ্ছুরণ করে। এইটাই হচ্ছে প্রিজম। খুব সুন্দর একটা ছবি বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে। এবার আমরা পড়ায় আবার ফিরে আসি। তো এরকম প্রিজমের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে তখন ওরকম ওই যে আলো বর্ণালী দেখছো না, একটা ছটা যায়,
যায় একটা ছটা, ফেরত আসে 7টা ছটা। এইটাকে বলা হয়, এইগুলোকে বলা হয় বর্ণালী। ওকে, ঠিক আছে। এবার এই বোরের পরমাণু মডেল তো অনেক সফল, কারণ সে অনেক সীমাবদ্ধতাকে পূরণ করতে পারছে। তখন এই জন্য এর কিছু সাফল্য আছে, আবার সীমাবদ্ধতা আছে। সাফল্য কি? প্রথমত সাফল্য হচ্ছে যে তিনি কক্ষপথ বা বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারছেন। তারপর কি, তিনি আলোর শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা দিতে পারছেন। তারপর কি, তিনি এই যে তার সাফল্যের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর তিনি বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, বাকিদের পারেন নাই। এখন বলো, এই কথাটা ভুল যে শুধুমাত্র হাইড্রোজেনের পারছে, তিনি আরো অনেকগুলার, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কি পারছে, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। কিরকমের বলো তো? হাইড্রোজেন তো আছেই, ঠিক আছে। তারপর হিলিয়ামের দুইটা, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার কয়টা ইলেকট্রন থাকে? একটা। হিলিয়াম প্লাস হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের তিনটা, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তার ইলেকট্রন কয়টা থাকে? একটা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 3+, বোরন, ওহো, কি পচা হাতের লেখা, বোরন 4+। এখন তুমি আমাকে বলো তো এগুলো মানে কি? এখন দেখো, এইখানে যে পাঁচটা লিখছি, এই পাঁচটা প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা এক। এই, তার মানে কি, তিনি হাইড্রোজেন পরমাণুর কি করতে পারছিলেন? তিনি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন। হিলিয়াম প্লাস পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন। লিথিয়াম 2+ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন। বেরিয়াম 3+ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন। এবং বোরন 4+ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোটি টাকা গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। এটা সবাই বইয়ের এই কোনায় লেখা রাখবা, এক্সট্রা ইনফরমেশন হিসাবে। এবার দেখো তার সীমাবদ্ধতা কি। তার প্রথম সীমাবদ্ধতা যে তিনি এক পরমাণু বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছিলেন, বাকিদের ব্যাখ্যা দিতে পারেন নাই। দ্বিতীয় সীমাবদ্ধতা লাগবা যে তিনি শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের নয়, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে যে সেটা ব্যাখ্যা দিতে পারেন নাই। তার মানে কি, ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে তো ঘোরেই, তার সাথে সাথে কি উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। আর তৃতীয়ত তিনি বর্ণালীর যে রেখাগুলা, তিনি একটা রেখার কথা বলছিলেন, অর্থাৎ তিনি বলছিলেন যে বর্ণালীতে শুধুমাত্র একটা রেখা থাকে, কিন্তু আমরা নতুন যুগের নতুন আবিষ্কারের ফলে জানতে পারি বর্ণালীর ভিতরে 7টা রেখা থাকে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। অলমোস্ট 47 মিনিট। তো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা। আগামী দিন আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পড়বো। এই ইলেকট্রন বিন্যাসের আজকে পড়ে যেতে পারতাম, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা আমরা আগামী দিন পড়বো, এবং এর মাধ্যমে আমরা এইখান থেকে পড়া শুরু করে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ 2 ক্লাসের মধ্যে। তো তোমাদের কাজ থাকবে সবার বাসার, যে তোমরা এই পারমাণু, এই যে আমি বলে দিচ্ছি কোনগুলো কাজ থাকবে। এই বোরের সীমাবদ্ধতা, এইটা বাসায় খাতায় লিখবা। এটার মার্ক দিব 3 মার্কের প্রশ্ন তো আছে না, 3 মার্কের, হ্যাঁ 3 মার্কের অ্যান্সার লিখবা। সাফল্য 3 মার্কের অ্যান্সার লিখবা। তারপর আচ্ছা, এটা লাগবে না। তারপর এই লেখাটা, এইটা তোমরা এইচডব্লিউ খাতায় লিখবা নোটের মতো করে। তারপর এই সূত্রটা খাতায় লিখবা। তারপর সংজ্ঞা তো সবই লিখবা। তারপর এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এইচডব্লিউ, এই তত্ত্বটা, এই ম্যাক্সওয়েলের তত্ত্ব কি, এটা পরীক্ষায় আসবে, এটা লিখবা। তারপর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং রাদারফোর্ড পরমাণু মডেলটা সম্পর্কে ব্যাখ্যা করো, 4 মার্কের বা 3 মার্কের, এইটা খাতায় লিখবা। তারপর এইটা এইচডব্লিউ তো আগে দিয়ে দিছি, এইটা খাতায় লিখবা ছক করে, এরকম একদম হুবহু ছক ছক তুলবা খাতায়। এই ছকটা খাতায় হুবহু তুলবা। ওই ছকটা তুললেই দেখবা তোমার এই জিনিসটা মাথায় চলে আসছে। এইটা এইচডব্লিউ, ছকটা খাতায় তুলে রাখবা। এইটা, এইগুলো তো অবশ্যই ফুল পেজের প্রত্যেকটা ছক তুমি খাতায় তুলে রাখবা। আর সংজ্ঞা, যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা লিখে রাখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী অধ্যায় না, পরবর্তী টপিকে আমাদের খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।